আমার গল্পপ্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের মজা দিতে আমি আরও একটি মজার গল্প নিয়ে এসেছি। গল্পটি শুনলে তোমাদের রড দিয়ে ঝরনার মতো পানি বেরিয়ে আসবে। তো বুঝতেই পারতেছ গল্পটা কেমন ইন্টারেস্টিং হতে চলেছে, তাই দেরি না করে কানে হেডফোন পরে নাও। আর যারা আমার সাথে কথা বলতে চাও বা ইমো নাম্বার পেতে চাও, আমি ভিডিওর মধ্যে নাম্বার দিয়ে দেব, আপনারা ভিডিও কলে আমার সাথে মজা করতে পারবেন। চলো তবে আর দেরি না করে শুরু করা যাক। এত টাইম লাগে একটা শ্বশুরের মন বুঝতে? আমি বললাম, আপনার জন্যই সময়টা বেশি লাগলো। উনি কমল ফেলে দিয়ে উপরে উঠে গেলেন। হাঁপাচ্ছেন রীতিমতো। আমি একটা থাপ্পড় দিয়ে বললাম, আম্মা খাবো, আমার খুব খিদে পেয়েছে। আর 1 মিনিট খেতে থাকলে আমার হয়ে যাবে। মা মেয়ের কি অদ্ভুত মিল, যেন আমার বউ আমাকে খাইয়ে দিচ্ছে। এবার উনি বললেন, আমি ভাবছিলাম তুমি আমাকে ট্রেনেই দিবে, দিলা না কেন? তখন আমার অনেক রাগ হয়েছিল, আমার অনেক কষ্ট হয়েছিল, আর তোমার আমার দিকে কোনো খেয়ালই নাই। আমার শ্বশুর বাড়ির লোকজন আমাকে খুব ভালোবাসে। শ্বশুর শাশুড়ির ছেলে নাই। আমি বড় জামাই হিসেবে ছেলের দায়িত্ব পালন করি। তাদের ছোট মেয়ের পড়াশোনার খোঁজখবর রাখা আমার বিশেষ দায়িত্ব। সেটা নিষ্ঠার সাথে পালন করছি। শ্বশুর মশাই ব্যস্ত মানুষ, সরকারি চাকরি করেন। ঘুষ খান বলে অফিস ছেড়ে কোথাও যান না। ঘুষ খেলে নাকি সংসার ঠিক থাকে না। কথাটা আসলেই সত্য। বড় মেয়েটাকে আমি বিয়ের আগে 4 বছর দিয়েছি। তাকে একটা ছেলের ফ্ল্যাটে গিয়ে দিয়েছি। ছোট্ট মেয়েটা ক্লাসে 7-এ থাকতেই প্রেম করা শুরু করে দিয়েছে। আমার শাশুড়ি নাকি অনৈতিক সম্পর্ক আছে কার সাথে, একটু আধটু কানে আসে। যাই হোক, প্রায় 1 বছর যাবৎ শাশুড়ির পিঠে ব্যথা। আমার বুকের সাথে নিয়ে 4-5 জন ডাক্তার দেখাইছে। সব পরীক্ষা নিরীক্ষা করা শেষ, কোনো ডাক্তার রোগ ধরতে পারে না। সবাই বলে আপনিই তো সুস্থ আছেন। একদিন রাতে শাশুড়ি ফোন। উনি প্রায় কাঁদতে কাঁদতে আমাকে বললেন, তোমার সত্য আমাকে নিয়ে যাবে না, তুমি আমাকে ইন্ডিয়া নিয়ে চলো বাবা। আমি কি বলবো বুঝতে পারছিলাম না। এর মধ্যে শ্বশুর ফোন নিয়ে বললেন, বাবা তোমার শাশুড়িকে তো বুঝতেই পারছি না, কিছু হয়নি, আমার কিছু টাকা নষ্ট করবে তাই ইন্ডিয়ায় যাওয়ার বায়না করছে, তুমি একটু তোমার শাশুড়িকে নিয়ে ইন্ডিয়ায় যাও। আমি বললাম, ঠিক আছে আব্বা, আমি আপনার মেয়ের সাথে কথা বলে সিদ্ধান্ত নিই। আমার বুকে বলার পর সে অনুরোধ করে বলল, প্লিজ নিয়ে যাও, আমাদের তো তেমন কেউ নেই যে সে সময় দেবে। পরের দিন বুসহ শ্বশুর বাড়ি এসে শাশুড়ির সব কাগজপত্র নিয়ে পাসপোর্ট করতে দিলাম। আমার আগেই পাসপোর্ট ভিসা ছিল, মাঝে মাঝে ইন্ডিয়া যেতে হয় অফিস ও ব্যবসার কাজে। 15 দিনের মধ্যে কাগজ রেডি হয়ে গেল। প্ল্যান করলাম ঢাকা থেকে কলকাতা ট্রেনে, তারপর কলকাতা থেকে বিমানে চেন্নাই। যেদিন রওনা দিব সেদিন সকালে হঠাৎ বউয়ের খুব ইচ্ছে হলো। আমিও তাকে মন ভরে দিলাম। পর বুঝলাম ওর মাকে আমার কুনজর থেকে বাঁচাতেও এই ক্ষুদ্র চেষ্টা। আজকে হলে আগামী 7 দিন অন্তত ঠান্ডা থাকব। স্টেশনে আসলাম আমি আর আমার বউ। শ্বশুর আমার শাশুড়িকে নিয়ে আসলেন। উনার রং টং দেখে মনে হচ্ছিল না উনি রোগী। দেখে মনে হচ্ছে হানিমুনে যাচ্ছে। আমার বউ তার মায়ের এই সাজগোজ ভালোভাবে নিল না। তার মুখ দেখেই আমি বুঝলাম 40 বছর বয়সী একজন মহিলার ঠোঁটে লাল লিপস্টিক, লাল হিল জুতা, লাল সাদা কামিজ আর লাল তোকে কুচি দেওয়া পায়জামার সাথে ম্যাচিং ওড়না। ওড়নাটা কাঁধের একপাশ দিয়ে ঝোলানো, অন্য পাশেরটা পুরা স্টেশনের সবাই ফুল চার তেষ্টা মেটাচ্ছে। আমার আধা ঘন্টা আগে বুকে দেওয়া মহারাজও দাঁড়িয়ে গেল ওনাকে দেখে। সবাইকে বিদায় দিয়ে এসি কামরায় উঠে গেলাম। 4 জনের কেবিন, বাকি 2 জন যশোর থেকে উঠবে। ভালোই হলো, এই সময়ে একটু ঘুমিয়ে নেওয়া যাবে। সকালে 1 বাটি ঘি দিয়েছি বুকে, তাই খুব ক্লান্ত লাগছে। শাশুড়ি তার ফোন বের করে কয়েকটা ছবি তুলে দিতে বললেন। আমি ছবি তোলা শুরু করতেই উনি ওনার ওড়না ঠিক করতে আরম্ভ করলেন না। সামনের ভালো করে কয়েকটা ছবি তুললাম। ছবি তুলে উনাকে দিলাম, ভাবখানা এমন করলাম তার সামনের জিনিসগুলো আমার নজরে পড়েনি। বললাম, আম্মা এই সময় একটু ঘুমিয়ে নেন, ভাল লাগবে। আর কেবিনে কেউ নেই, উনাকে জায়গা করে দিলাম। উনি একটু দাঁড়িয়ে আমাকে অবাক করে দিয়ে সামনেরটা নামিয়ে ব্যাগের উপর রাখলেন। এবার উনিও ভাবখানা এমন করলেন যেন এটা কোনো ব্যাপার না। উনি সব সময় এভাবে ঘুমান। আমি একটু ভদ্রতা দেখিয়ে উনি সামনেরটা নামিয়েছেন এটা খেয়ালই করিনি। এমন ভাব দেখিয়ে বললাম, কি সব এসি লাগায়, কাজ করে না ঠিক মতো। উনি মিনিট 10 মধ্যে ঘুমিয়ে গেলেন। আমায় ক্লান্ত শরীরে ঘুম আসছিল না।
উনার দিকে ঘুরে সামনের ওঠা নামা দেখছিলাম এক দৃষ্টিতে, আর সম্পূর্ণ অবস্থায় কেমন লাগবে সেটা ভাবছিলাম মানে কি ভেতরে ছোট কাপড় পরছে, লাল কালারে হবে হয়তো। কলকাতা পৌঁছে একটা হোটেলের উদ্দেশ্যে ট্যাক্সি নিলাম। এক রাত হোটেলে থাকবো, পরের দিন দুপুর 3টায় ফ্লাইট। তখন বিকাল 6টা বাজে। হোটেলের কাউন্টারে গিয়ে 2টা সিঙ্গল রুম চাইলাম। সাথে সাথে শাশুড়ি চিল্লিয়ে উঠলেন, বাবা আমি একা এক রুমে থাকতে পারবো না, খুব ভয় লাগবে দেশের বাইরে এসে। ম্যানেজার আমার শাশুড়িকে বলল, কিন্তু ম্যাডাম ডাবল বেড রুম এখন আমাদের খালি নাই। শাশুড়ি বলল, তাহলে অন্য জায়গায় চলো। ম্যানেজার প্রস্তাব দিল, স্যার একটা কাপল বেড আছে, চাইলে ওখানে থাকতে পারেন। আমার মন আনন্দে নেচে উঠল। বললাম, তাহলে সেটাই দেন। শাশুড়ি মুখ নিচু করে আছেন। হোটেল বয় আমাদের ব্যাগ নিয়ে চলল আর আমরা তার পেছন পেছন। এই সময় আমার প্রেম করার সময়কার একটা ঘটনা মনে পড়ে গেল। ঠিক এইভাবে তার মেয়েকে নিয়ে আমি হোটেলে গিয়েছিলাম। রুমে ঢুকে এসি ছেড়ে, টিভি ছেড়ে মেঝেতে পা রেখেই বিছানায় একটু টান হলাম। মনে হচ্ছিল হানিমুনে আসছি। শাশুড়ি কাপড় বের করেছিল ব্যাগ থেকে। উনার কাপড় বের করা দেখে আমি বললাম, আম্মা তাহলে চেঞ্জ করে ফ্রেশ হয়ে নেন। আমি রুমের লাগোয়া বারান্দায় গিয়ে দাঁড়ালাম। তবে ব্যালকনিতে যাওয়ার আগে ছোট্ট একটা কাজ করলাম। ব্যালকনির দিকে একটা কাচের জানালা আছে, সেটাতে পর্দা দেওয়া আছে। আমি সেই পর্দা জানালা দেখার ভাব ধরে অল্প একটু সরিয়ে দিলাম। উদ্দেশ্য, যদি উনি রুমের সম্পূর্ণ হয়ে কাজ করেন। ব্যালকনিতে যেয়ে রুমে তাকাতেই দেখি উনি কাজ শুরু করেছে। 5 বছর ধরে তাকে কল্পনায় ভেবেছি, আসলে বাস্তব তার চেয়েও অনেক সুন্দর। সবশেষে সামনের জোড়া টুপিটাও তিনি নামিয়ে ফেললেন। জানালার দিকে ঘুরলেন। এইবার আমি তাকে ভালোভাবে দেখতে পেলাম। এবার সামনে এক্কেবারে স্পষ্ট হল বিশাল, যা ভেতর থাকতে চাইছে না। সবকিছু বিছানায় রেখে উনি বাচ্চাঘরে ঢুকলেন। এবার বিশাল পিছন চোখে পড়ল এক পলক। উনি বাচ্চাঘরে ঢুকলেন আর আমি রুমে আসলাম। এসে ছোট কাপড়টা হাতে নিয়ে শুনতে শুরু করলাম। দেখি ভিজে গেছে। ভাবলাম এটা চাপা, এখন সময়ের ব্যাপার মাত্র। উনি গোসল করলেন, করে নতুন বানানো একটি টাইট ম্যাক্সি পরে বের হলেন। বের হয়ে আমাকে ডাকলেন। আমি রুমে ঢুকে দেখি বিছানায় ওই ছোট পোশাক পরে আছে। উনি বললেন, যাও ফ্রেশ হও। আমিও গোসল করলাম। এসে দেখি বিছানায় সব কাপড় পরে আছে। শাশুড়ি ড্রেসিং টেবিলের সামনে চুল শুকাচ্ছেন। আমি খালি গায়ে তোয়ালে পেঁচিয়ে বের হয়েছিলাম বাথরুম থেকে। মজা করে বললাম, আম্মা আজকে বুঝলাম আপনার মেয়ের বিছানায় কাপড় খুলে রাখার অভ্যাস কই থেকে আসছে। উনি মজা বুঝতে পেরে একটু হেসে দিলেন আমার দিকে তাকিয়ে। আমি কথাটা বলেই ওগুলো হাতে তুলে নিয়েছি। উনি না না আমি নিচ্ছি বললেন, কিন্তু উঠলেন না। আমি উনার সব কাপড় আলনায় রেখে দিলাম। উনি এবার ড্রেসিং টেবিলের সামনে থেকে উঠলেন। আমি অবাক হয়ে দেখলাম পাতলা ফিনফিনে নিচে কিছু নেই। উনার ফর্সা মোটা পা বোঝা যাচ্ছে, ছোট্টটিও নাই বুঝতে পারলাম। খেতে যেতে হবে আম্মা। উনি বললেন, চলো। আমি একটা ট্রাউজারের টি-শার্ট পরে নিলাম। উনি যে ভাবে ছিলেন সেভাবে বের হতে চাইলেন। আমাকে জিজ্ঞেস করলেন, এভাবে যাওয়া যাবে না? এটা তো কলকাতা। মনে মনে বললাম, চল এভাবেই। মুখে বললাম, না আমার সমস্যা নাই। এটা বাংলাদেশ না যে ছিছি করবে। অরুণা লাগবে না, আপনি নিচে একটা পরেন। উনি তো সবই জানেন, কিন্তু আমি বলাতে যেন ওনার পুকুরের ক্ষীরের বন্যা হয়ে গেল। রাস্তায় একটা টুকাই বাজে ভাষায় টিচ করল, আন্টি তো জিনিস হবে নাকি, 1 রাউন্ড কত রেট ইত্যাদি বলল। আমি খুব খুশি হলাম, আর আমার শাশুড়িও খুব রাগ করল না। খেতে বসে ওয়েটার আর সরে না। পরে বুঝলাম ম্যাকি দিয়ে কালো বোঝা যাচ্ছে। রুমে আসলাম। রাতের কলকাতা ঘুরে দেখবে শাশুড়ি। তখন রাত 8টা। আমি বললাম, আর যাওয়ার দরকার নেই। ফেরার পথে এখানে 2 দিন থেকে যাব। চলেন আশেপাশে একটু হাঁটাহাঁটি করি। এবারও তিনি সেই ম্যাকি টাই পরে বের হতে চাইলেন। আমি বললাম, চলেন। আম্মা অনেক ভালো লাগছে এই ড্রেসে আপনাকে। বাইরে গিয়ে একটা ওষুধের দোকানের সামনে যেয়ে উনাকে বললাম, আম্মা বাইরের খাবার খেলাম, পেটে গ্যাস হবে, একটু দাঁড়ান 2টা গ্যাসের ওষুধ কিনে নেই। বলে উনাকে একটু দূরে দাঁড় করিয়ে দেখে আমি দোকানে গিয়ে 5টা দীর্ঘ সময় কাজের ট্যাবলেট, গ্যাসের ট্যাবলেট নিলাম। সাথে চকলেট ফ্লেভার আর স্ট্রবেরি ফ্লেভারের 2 প্যাকেট কিনলাম। বের হয়ে এসে পানি কিনে রাস্তায় একটা গ্যাসের ওষুধ আর একটা ওষুধ খাইয়ে দিলাম। জানি না ছেলেদের ওষুধ খেলে কাজ হয় কিনা, তাও খাইয়ে দিয়েছিলাম। আমিও খেয়ে নিলাম।
কলকাতার রাস্তায় দাঁড়িয়ে বাংলাদেশের সম্ভ্রান্ত মুসলিম ফ্যামিলি জামাই শাশুড়ি একসাথে কাজের ঔষধ খাচ্ছে এমনটা ভাবতে আমি শিউরে উঠলাম। আরও কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। স্ট্রিট ফুড খেলাম কিছু। কলকাতায় এত মেয়ে বাদ দিয়ে সবাই আমার শাশুড়িকে দেখছিল কেন বুঝতে পারছিলাম না। রাতের খাবার 2 প্যাকেট কাচি নিয়ে রুমে ফিরলাম। রুমে ঢুকে পকেট থেকে ওষুধ আর লুব্রিকেন্ট উনাকে দেখিয়ে দেখিয়ে একটা জায়গায় লুকোনো ভাব করলাম। তারপর ওনার ঠিক সামনে একটি তোয়ালে কোমরে পেঁচিয়ে চেঞ্জ করে নিলাম। শুধু তোয়ালে ছাড়া আমি সম্পূর্ণ হয়ে গেলাম। উনি বারবার চোখ তুলে আমাকে দেখতে লাগলেন। এইবার আমার মোবাইলের ভিডিও অন করে একটা জায়গায় রেখে দিলাম, ঘরের ভেতর কি হয় দেখার জন্য। রেখে আমি বাথরুমে গেলাম। ফিরে এসে মোবাইল অন করে দেখি আমি দরজা আটকানো মাত্রই উনি আমার লুকোনো জিনিসগুলো বের করে আনলেন। সব দেখে খুব তাড়াতাড়ি সেগুলো সেই জায়গায় রেখে দিলেন। রেখে দিয়ে কাজের কয়েকবার হাত দিলেন। আমি বের হয়ে উনাকে ফ্রেশ হতে বললাম। উনি ফ্রেশ হয়ে এসে আমার পাশে বসলেন। আমি টিভি দেখছিলাম, উনিও রাজি আমিও রাজি, কিন্তু কেউ কাউকে বলতে পারছি না। এর চেয়ে চরম বিরক্তিকর পরিস্থিতি আর হয় না। বললাম, আম্মা একটু ঠান্ডা লাগছে না, এসি কমিয়ে দিব? উনি মাথা নাড়লেন বাচ্চাদের মতো। তখন রাত 10টা বাজে। বললাম, আসেন, কমলের ভেতরে আসেন আম্মা। উনি যেন এই কথার জন্য ওয়েট করছিলেন, তবে কমলটা 2 জনের জন্য ছোট হয়ে যায়। তাও এই তার সাথে শেয়ার করলে তো আরও ছোট হয়। দুজনের লেগে গেল একে অপরের সাথে। বাহ, নিজের শাশুড়ির সাথে এক ছাদের নিচে আছি, দুজনে টিভির দিকে তাকিয়ে আছি, কিন্তু মনের ভিতরে ঝড় বইছে। আমার বাবাজি টানটান হয়ে আসছে। ওষুধের অ্যাকশন শুরু হয়ে গেছে। আমি মাথাটা একটু নাড়াচাড়া করে উনার কাছে নিয়ে গেলাম, যেন আমার জ্বরের নিঃশ্বাস উনার গলা আর গালে লাগে। আমি টিভি দেখার অভিনয় করে যাচ্ছি। এর মধ্যে আমার বউ ফোন করল ওর মায়ের কাছে। উনি ফোন কেটে দিয়ে ফোন দিলেন। আমার বউয়ের ঘুম আসছে না, তার সুন্দরী মায়ের সাথে আমাকে পাঠিয়ে দিয়ে। হয়তো জিজ্ঞেস করছে, তোমার জামাইয়ের রুম কোথায়? চালাকি করে আমার শাশুড়ি জবাব দিল, আমার রুম থেকে অনেক দূরে, পাশাপাশি রুম পাওয়া যায়নি। জামাই খাবার দাবার দিয়ে চলে গেল। আমি টিভি দেখি, এসব বলছেন উনি। আর আমি তাহার পাওয়ের উপর একটা টাও ফেলে দিলাম। 2 মা মেয়ে পেচাল শুরু করছে, সারাদিন কি করল সেসব নিয়ে। এর মধ্যে আমি তাহার সামনের দিয়ে আমার একটা হাত ফেলে দিলাম। উনি নাড়িয়ে তো আমার দিকে ঘুরলেন। আমি আর সহ্য করতে পারলাম না। উনি ফোনে কথা বলছিলেন, চমকে উঠলেন। উনি আমার মাথা সরিয়ে দিয়ে বোঝালেন কথা বলছি। উনি শুধু বললেন, এখন রাখ মা, আমি একটু বাচ্চা ঘরে যাব, পরে ফোন দিব। ফোন কেটে উনি যেন খ্যাপা বাঘ হয়ে গেলেন। বললেন, বোকা ছেলেটা আমার, এত টাইম লাগে একটা মেয়ের মন বুঝতে? আমি বললাম, আপনার জন্যই সময়টা বেশি লাগলো। উনি কমল ফেলে দিয়ে উপরে উঠে গেলেন। হাঁপাচ্ছেন রীতিমতো। আমি একটা থাপ্পড় দিয়ে বললাম, আম্মা খাবো, আমার খুব খিদে পেয়েছে, আর 1 মিনিট খেতে থাকলে আমার হয়ে যাবে। মা মেয়ের কি অদ্ভুত মিল, যেন আমার বউ আমাকে খাইয়ে দিচ্ছে। এবার উনি বললেন, আমি ভাবছিলাম তুমি আমাকে ট্রেনে কিছু দিবে, দিলা না কেন? আমার অনেক রাগ হয়েছিল, আমার অনেক কষ্ট হয়েছিল, আর তোমার আমার দিকে কোনো খেয়ালই নাই। আবার হোটেলে এসে শাশুড়িকে সরাসরি দেখলে তখনও কি ছুটে আসতে পারেননি? আমি যখন সম্পূর্ণ হই তখন ইচ্ছা করছিল তোমাকে বাইরে থেকে ডেকে নিয়ে আসি। আমার একটাই চিকিৎসা বাবা, তোমাকে পাওয়া। শুধু এই দিনটার জন্য আমি তোমাদের সেই বিয়ের দিন থেকে অপেক্ষা করে আছি। আর আমার পিঠে কোনো ব্যথাই নাই, তাই বাংলাদেশের কোনো ডাক্তার সেটা ধরতে পারিনি। তোমাকে নিয়ে এখানে আসার প্ল্যান ছিল এটা আমার। এখন শাশুড়ির এত কষ্টের ফল দে বাবা। আমি বললাম, হ্যাঁ আম্মা, আপনার আর কোনো কষ্ট থাকবে না, সব কষ্ট দূর হয়ে যাবে। উনি বললেন, প্রতি সপ্তাহে অন্তত একদিন আমার বাসায় এসো বাবা, আর কিছু চাই না। আমি সারা জীবন তোর শ্বশুর আমাকে সুখ দিতে পারেনি, অনেকের সাথে সম্পর্ক করতে চাইছি, কেউ সাহস করে এগিয়ে আসেনি। জানিস, মানুষ এই জন্য আমাকে খারাপ ভাবে। বিশ্বাস কর বাবা, তোর শ্বশুর ছাড়া আমাকে এভাবে আর কেউ দেখেনি। তোর জন্যই মনে হয় তুলে রেখেছিলাম। এগুলো বলছিলেন আর আমার মুখে থুতু ভরিয়ে দিচ্ছিলেন। আমি সেগুলো পান করছিলাম। উনি বললেন, তোমাদের বিয়ের পর দিন আমাদের বাড়িতে এসে তোমরা দুপুরে খাওয়ার পর কাজ করছিলে, তোমার মনে আছে? আমি বললাম, হ্যাঁ। আপনি কিভাবে জানলেন? উনি বললেন, দরজার ফাঁকে দিয়ে আমি তোমাদের পুরো সময়টা দেখছি।
আমি তোমাকে সম্পূর্ণ দেখছিলাম আর ভাবছিলাম আমার মেয়েটা কত ভাগ্যবান আর আমার কি পোড়া কপাল। তোমার অর্ধেকও যদি আমার স্বামী হতো। দিনের আলোতে আমার মেয়ে কাজ করার সময় ওটা দেখে আমার এত লোভ হচ্ছিল। ওই দিনই পণ করেছিলাম তোমাকে আমার কাজ করিয়ে নিব। আজ আমার সেই সুখের দিন। আমার মনে আছে আমার মেয়েটা তোমার খাবার খেতে চাইছিল না। 20 মিনিট চেষ্টার পরও তোমার হচ্ছিল না। পরে তোমার বউ তোমাকে থাপ্পড় দিয়ে সরে গিয়েছিল। তোমার পেট ভরছিল না। ইচ্ছা করছিল আমার খাবার দিয়ে তোমার ক্ষুধা মিটিয়ে দিই। আজকে আমাকে অনেক সেবা করো বাবা। আমি ওনার খাবার খাচ্ছিলাম আর গল্প শুনছিলাম। উনার ডাক নাম রেবেকা। বললাম, আম্মা একটু খাটের উপর উঠে দাঁড়ান না। উনি খাটের উপর দাঁড়িয়ে গেলেন। এরপর বললাম, আমার লক্ষ্মী আম্মাটা একটু মেঝেতে নেমে হাঁটেন। উনি সাথে সাথে মেঝেতে নেমে ঢং করে হাঁটলেন কিছুক্ষণ। আমি খাটে থেকে উনার দিকে তাকিয়ে আছি। এবার আমি উঠে উনাকে নিয়ে বেলকনিতে গেলাম। সামনের বিল্ডিংয়ে মানুষ, নিচে রাস্তায়ও মানুষ, তবে ব্যালকনি অন্ধকার। আমরা দুইজনে সম্পূর্ণ। আমার শাশুড়ি একটু লজ্জা পাচ্ছিল। এক বাটি ক্ষীর উনার মুখের ভিতর ঢেলে দিলাম। উনি মুখটা বের করে কয়েকবার থুথু করে ক্ষীরগুলো বেলকনিতে ফেলে দিয়ে বাচ্চা ঘরে গেলেন। মোবাইলের লাইট জ্বালিয়ে দেখলাম প্রায় 1 বাটিই হবে। উনি বাচ্চাঘর থেকে হাত মুখ ধুয়ে বের হলেন ফ্রেশ হয়ে। আমিও হাত মুখ ধুয়ে বের হলাম। উনি আমার বউকে ফোন দিয়ে কথা বলছেন। ইস বউ, যদি জানো তো ওর আপন মা ওর বরের 5 মিনিট আগে মুখ চাপা খেয়েছে। উনি কথা বলছেন আর আমি মোবাইলে আমাদের সম্পূর্ণ সেলফি তুলেছিলাম। উনি ওনার মেয়ের সাথে কলকাতার নানান বিষয়ে আলাপ করেছেন ফোনে। আর সেই মেয়ের জামাই উনার সাথে। উনি ফোন রাখার পরে বললাম, আমরা তাহলে কি করা যায়, কালকে চেন্নাই যাবেন। অসুখ তো ভালো হয়নি। উনি বললেন, প্রশ্নই ওঠে না, টিকিট ক্যান্সেল কর বাবা। আমি বললাম, করে কি করব? 15 দিন তো থাকতে হবে। টাকাগুলো শ্বশুর দিলেন, খরচ করতে হবে। উনি বললেন, তুমি জাস্ট চেন্নাই হাসপাতালের নাম দিয়ে ভুয়ো কিছু কাগজপত্র বানাও। টিকিটের টাকা যত ফেরত দিয়ে দেবে। আর চিকিৎসার সব টাকা নিয়ে একদিন পর এখান থেকে গোয়া সি বিচে যাব। ওখানে হানিমুন করব আমরা। আমার কিপটা জামাইয়ের ঘুষের টাকা সব খরচ করে যাব। আর হ্যাঁ, কাগজপত্র এমনভাবে বানাবো যেন 2-3 মাস পরে আবার আমি আর তুমি আসতে পারি। চেক আপ করার জন্য অপশন রাখবা। নিজের শাশুড়ির মুখে এত সব প্ল্যান এর কথা শুনে বাস দাঁড়িয়ে গেল আর ভাবলাম, কি এটা? রাত বাজলো 11, হঠাৎ কেটে নক করল। দুইজনই সম্পূর্ণ জাস্ট রেবেকা বাটন লাগিয়ে আমাকে চোখ দিয়ে ইশারা করে গেট খুলে দিলেন। হোটেলের বয় আসছে। মশার স্প্রে দিতে আর কিছু লাগবে কিনা শুনতে। আমি এই অবস্থায় কমলের ভেতর ঢুকে গেছিলাম। আমি আম্মা ডেকে কথা বলছি দেখে ছেলেটা অবাক হয়ে গেল। মা এই ড্রেস পরে ছেলের সামনে? ছেলেটা যাওয়ার পর ভেতরটা দেখে বললাম, বাচ্চা দুইটা তো সিজার করা হচ্ছে না? উনি বললেন, হ্যাঁ বাবা, জামাই দিয়ে কাজ করাবো তাই যত্ন নিয়েছি। কাজ করব তাই মুজা পরে নিচ্ছিলাম। তখন আম্মা বলল, মুজা পরা লাগবে কেন? এই জায়গা তো পরিষ্কার। মিনিট 20 উল্টেপাল্টে কাজ করার পর উনি এর মধ্যে কাজ শেষ করলেন। বললেন, এখন আর কাজ করব না বাবা, এখন বিশ্রাম নাও। বিশ্রাম নিতে নিতে আমি ঘুমিয়ে গেলাম। ওইভাবেই ভোর 5টায় আবার ডেকে তুললাম। চলতেই থাকে এভাবে। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? ভালো লাগলে শেয়ার করুন এবং সামিয়া ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আজকের গল্পটি এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।